নমস্কার। আজ আমরা বাংলার রথযাত্রা নিয়ে এর বিভিন্ন দিক নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, রথযাত্রা। আমাদের কাছে বেশ কিছু নোটস আর কিছু লেখা আছে, সেগুলো দেখেই আজকের আলোচনাটা এগোবে। দেখব যে এই উৎসবটা কিভাবে শুধু একটা ধর্মীয় ব্যাপার না হয়ে সংস্কৃতি, ঐতিহ্য, মানুষের আবেগ এই সব মিলিয়ে একটা দারুণ জিনিস হয়ে উঠেছে। একদম। জগন্নাথ, বলরাম, সুভদ্রা তাদের কেন্দ্র করে এই যে গ্রীষ্মকালের উৎসব, পশ্চিমবঙ্গের নানা জায়গায় এর কত রকম রূপ সেটাই দেখার। ঠিক। আমাদের লক্ষ্যটা হলো শুধু একটা বিবরণ দেওয়া নয়, বরং এর ভেতরে নির্যাসটা আসল ব্যাপারটা খুঁজে বের করা। কেন এটা এত বছর ধরেও প্রাসঙ্গিক বলুন তো? কিভাবে এটা বাংলার সমাজ আর সংস্কৃতিকে একরকম ধরে রেখেছে? উৎস তো পুরীতে আমরা জানি, কিন্তু বাংলায় এর চরিত্রটা বলতে গেলে বেশ অন্যরকম, একেবারে স্বতন্ত্র। তাহলে হুগলির মাহেশ দিয়েই শুরু করি। প্রায় ৫০০ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে। এর বিশেষত্বটা ঠিক কোথায়? শুধুই কি প্রাচীন বলে? দেখুন, প্রাচীনত্ব তো একটা বড় ব্যাপার বটে, ৫৩৯ বছর। কিন্তু মাহেশের আসল জোরটা হলো ওই যে সবাইকে নিয়ে চলার ব্যাপারটা। সেই শুরু থেকেই শোনা যায় এখানে জাত ধর্ম এসবের ঊর্ধ্বে উঠে মানুষের ঢল নামে। সত্যি? হ্যাঁ। আর ওই যে ৫৬ ফুট উঁচু কাঠের রথ টানা, ওটা একটা বিরাট অভিজ্ঞতা। এটা আসলে দেখিয়ে দেয় বাংলায় একটা ধর্মীয় উৎসবও কত সহজে একটা সামাজিক মিলনের জায়গা হয়ে উঠতে পারে। গোড়া থেকে। হ্যাঁ, এটা কিন্তু খুব একটা দেখা যায় না। তার মাহেশের রথযাত্রা বাংলার যে বহুত্ববাদ তার একটা চলন্ত উদাহরণ। আচ্ছা, কলকাতা শহরে ছবিটা কেমন? শুনেছি সেখানেও বেশ বড় করে হয়। কলকাতায় দুটো ধারা বেশ চোখে পড়ার মতো। একদিকে যেমন বেহালার পুরীধাম, এটা ওড়িশার বাইরে বেশ বড় আয়োজনগুলোর একটা। ও আচ্ছা। আর অন্যদিকে আছে ইসকন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস। তাদের রথযাত্রাটা বেশ আধুনিক, আন্তর্জাতিকও বটে। আন্তর্জাতিক অনেক বিদেশি ভক্তদেরও দেখা যায়, তারা কীর্তন করছেন, শোভাযাত্রায় হাঁটছেন, প্রসাদ নিচ্ছেন। উৎসবটাকে এটাকে অন্য মাত্রা দেয়, তাই না? তা তো বটে, বেশ অন্যরকম। আচ্ছা, এই যে আধুনিক বিশ্বজনীন উদযাপন, এর পাশাপাশি নদিয়ার ছবিটা নিশ্চয়ই বেশ আলাদা হবে। নদিয়া আর গুহটিপাড়া এই দুটো জায়গার কথা খুব শোনা যায়। হ্যাঁ, নদিয়ার মেজাজটা একেবারে অন্যরকম। নবদ্বীপ তো চৈতন্য মহাপ্রভুর জায়গা। সেখানে রথযাত্রা মানেই হলো গিয়ে ভক্তির জোয়ার, কীর্তন, ভজন, চারপাশ একদম ভেসে যায়। আর গুহটিপাড়া? গুহটিপাড়া তো একটা দারুণ জমজমাট লোকমেলা। কি নেই সেখানে? ঢাক, কাসর, পটচিত্র, ওই যে কাপড়ের ওপর আঁকা পুরনো দিনের ছবি, নাগরদোলা, মুখোশ নাচ, কৃষ্ণলীলার পালাগান। মনে হবে যেন গোটা গ্রামটাই একটা উৎসবের মঞ্চ। বাহ! এই যে লোকায়ত ব্যাপারগুলো, এখান থেকে শান্তিনিকেতনে নিশ্চয়ই ছবিটা একেবারে পাল্টে যায়। শুনেছি সেখানে নাকি রবীন্দ্রনাথের দর্শনের প্রভাব বেশি, ভক্তির চেয়েও। ঠিক ধরেছেন, শান্তিনিকেতনের রথযাত্রাটা একটা অন্যরকম উদযাপন, একটু শৈল্পিক। ছাত্রছাত্রীরা নাটক করে, নিজেরা পটচিত্র আঁকে, লোকগান গায়। ঐতিহ্যটা এখানে সৃজনশীলতার সঙ্গে মিলেমিশে গেছে। অনেকটা এরকম যে যখন ঐতিহ্য সৃজনশীলতাকে স্পর্শ করে। বাহ, খুব সুন্দর বলেছেন। তবে হ্যাঁ, একটা প্রশ্ন মনে আসতেই পারে, এই শৈল্পিক রূপটা কি উৎসবের যে মূল লোকায়ত বা ভক্তিমূলক সত্তা, তা থেকে কিছুটা দূরে সরে যাচ্ছে? এটা নিয়ে ভাবা যেতে পারে। এটা সত্যিই ভাবার মতো। আচ্ছা, এই যে বড় বড় উৎসবগুলোর কথা হলো, মাহেশ, কলকাতা, নদিয়া, শান্তিনিকেতন, এগুলো বাদ দিয়ে বাংলার আরও ভেতরে গ্রামেগঞ্জে, ধরুন মুর্শিদাবাদে, সেখানে রথযাত্রা কেমন হয়? সেখানে কি উৎসবটা আরও মাটির কাছাকাছি? মুর্শিদাবাদের গ্রামগুলোতে গেলে দেখবেন হয়তো বিশাল রথ নেই বা তেমন ভিড়ভাট্টা নেই, কিন্তু উৎসবের আন্তরিকতাটা অনেক বেশি। ছোট ছোট রথ, একেবারে ঘরোয়া মেলা বসে। পাটের খেলনা, মাটির পুতুল, হাতে তৈরি প্রসাদ, মুখে মুখে ফেরা লোকগান। লোককথার মতো? হ্যাঁ, অনেকটা তাই। এর মধ্যে দিয়ে বাংলার যে মৌখিক ইতিহাস, সেটাও যেন বয়ে চলে। মনে হয় জগন্নাথের রথের চাকার সঙ্গেই যেন গল্পগুলো এগিয়ে চলেছে। আর যদি একটু উপকূলের দিকে যাই, যেমন ডায়মন্ড হারবার, সেখানে তো সমুদ্র আছে, তার কি কোনো প্রভাব পড়ে? অবশ্যই পড়ে। ডায়মন্ড হারবারে রথের পাশাপাশি নৌকোতে উৎসবের আমেজ দেখা যায়।
ওখানকার জেলে সম্প্রদায়ের মানুষজন তারা তাদের মতো করে বাঁশি ঢোল বাজিয়ে এই আনন্দে যোগ দেন। মানে প্রকৃতি আর উৎসব সেখানে এক হয়ে গেছে। বাহ, এই যে এত রকমের ছবি আমরা দেখলাম, মাহেশের ইতিহাস, কলকাতার আধুনিকতা, নদিয়ার ভক্তি আর লোকসংস্কৃতি, শান্তিনিকেতনের শিল্প, গ্রামের সারল্য, এই সব মিলিয়ে এর সাংস্কৃতিক তাৎপর্যটা আসলে কি দাঁড়ায়? দেখুন, রথযাত্রা আসলে বাংলার লোকশিল্প আর সংস্কৃতির একটা চলমান প্রদর্শনী। মেলাগুলোতে গেলে দেখবেন পটচিত্র বা ওই যে বাঁশের খেলনা, মাটির কাজ, বিভিন্ন মঠের মিষ্টি, এমন অনেক জিনিস চোখে পড়ে যেগুলো হয়তো এখন প্রায় হারিয়েই যেতে বসেছে। ঠিক। আর সবচেয়ে বড় কথা, ওই যে রথের দড়ি টানা, ওটা তো শুধু একটা নিয়ম নয়, ওটা আসলে প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা একটা গভীর আবেগ। সবাই মিলে যখন একসঙ্গে দড়িটা ধরে, তখন যে একটা ঐক্যের অনুভূতি তৈরি হয়, সেটাই এর আসল শক্তি। মানুষে মানুষে একটা অদৃশ্য বাঁধন তৈরি হয় যেন। সত্যিই তাই। এত যে ভিন্ন ভিন্ন রূপ, অঞ্চলভেদে এত তফাৎ, কিন্তু উৎসবের একেবারে ভেতরে মানে কেন্দ্রবিন্দুতে সেই একই ভক্তি, আনন্দ আর মিলনের সুরটা কিন্তু রয়েই গেছে। মনে হয় রথের চাকা যখন এগোয় তখন শুধু বিগ্রহ নয়, বাংলার যে একটা সম্মিলিত সত্তা সেটাও যেন এগিয়ে চলে। এক কথার বললে, রথযাত্রা শুধু একটা ধর্মীয় পার্বণ নয়, এটা বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য, সামাজিক ঐক্য, এই সবকিছুর একটা জীবন্ত উদযাপন। আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। তবে যাওয়ার আগে একটা প্রশ্ন বা ভাবনা সবার জন্য রেখে যেতে চাই। বলুন। এই যে এত প্রাচীন একটা ঐতিহ্য, সেটা সময়ের সঙ্গে সঙ্গে শহর আর গ্রামে দেখুন কেমন আলাদা আলাদা রূপ নিয়েছে, অথচ তার যে মূল আবেগটা, সেই ভক্তি, আনন্দ, সামাজিক মেলবন্ধন, সেটা কিন্তু আজও একই রকম আছে। এই যে দ্বৈত সত্তা অথচ ভেতরের টানটা এক, এটাই কি বাংলার রথযাত্রার আসল রহস্য? এটা নিয়ে ভাবা যেতে পারে।